কোনো পলিটিশিয়ান রক্ত দেয়নি। পলিটিশিয়ানরা টাকা দিয়ে জেলখানায় গেছে, সে সময় টাকার বিনিময়ে জেলখানায় গেছে, আবার আন্দোলন শেষ জেলখানা থেকে বের হয়েছে। আল্লাহ খুব ভালো রেখেছেন, কিন্তু মনটা ভালো না। এই জন্য যে আজকে যেখানে বসে আমরা সাক্ষাৎকার দিচ্ছি, এটা ছিল জুলাই আন্দোলনের হেডকোয়ার্টার। এখানে অসংখ্য অফিসাররা, দেশপ্রেমিক অফিসাররা একসাথে হতাম, বসতাম, আলোচনা করতাম, বিদ্রোহ ঘোষণা করেছি। এটা এক ঐতিহাসিক জায়গায় আপনারা বসে আছেন এবং অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক রিস্ক নিতে হয়েছে, ভয়ঙ্কর রিস্ক, জীবনের রিস্ক। আমরা যখন এখানে আলোচনা করতাম মাথার দিকে হেলিকপ্টার ঘুরত। তো সুতরাং সেই স্পিরিটকে, জুলাই আন্দোলনের স্পিরিটকে, চেতনাকে, যেটা বাংলায় বলি চেতনা, সেটাকে মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো দূরে সরিয়ে দিতে চাচ্ছে, সেই স্পিরিটকে ধারণ করতে পারছে না। এটা খুবই কষ্টের, খুবই কষ্টের। আমাদের বাচ্চারা রক্ত দিয়েছে, অসহায়, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন দরিদ্র সীমার নিচের মানুষগুলো, রিক্সাওয়ালা, কর্মী, শ্রমিক, কত মানুষ রক্ত দিয়েছে। কোনো পলিটিশিয়ান রক্ত দেয়নি, কোনো পলিটিশিয়ান রক্ত দেয়নি। পলিটিশিয়ানরা টাকা দিয়ে জেলখানায় গেছে, সে সময় টাকার বিনিময়ে জেলখানায় গেছে, আবার আন্দোলন শেষ জেলখানা থেকে বের হয়েছে। সেই পলিটিশিয়ানরা এখন এই জুলাই সনদের, যেটা রক্তের সনদ, শহীদদের রক্তের সনদ, আবারও বলছি শহীদদের রক্তের সনদ, 40,000 নির্মমভাবে আহত, বেঁচে থেকেও শহীদ হয়েছেন, যাদের মাথার কুলি নাই, চোখ নাই, নাক নাই, খাবারের মুখ নাই, পা নাই, হাত নাই, কান নাই, এই ধরনের বিভৎস সেই যে দৃশ্যগুলো দেখেছি এখনও আছে, তাদের সাথে বেইমানি করার সামিল। সেই বেইমানিকে এই জাতি করতে যাচ্ছে। তারা কি এত তাড়াতাড়ি ভুলে গেল যে হাসিনার, ফেসিস্ট হাসিনার যে নির্মমতা, নিষ্ঠুরতা, যে দেশকে টোটালি একটা ধ্বংসস্তূপে পরিণত করেছিল, এই দেশের কোনো সেক্টরকে সে বাদ দেয়নি, প্রতিটি সেক্টরকে সে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, সেটা কি এত তাড়াতাড়ি তারা ভুলে গেল? এই সুন্দর বাতাস পেয়ে ক্ষমতায় যাওয়ার লোভে পড়ে তারা এই বেইমানি করছে। আমি তীব্র ভাষা একজন আন্দোলনকারী হিসেবে এটার নিন্দা জানাই। তাদের বিরুদ্ধে আমার বলার কোনো ভাষা নাই। ক্ষমতা কি এতই আনন্দের? আমরা ভুলে গেলাম সেই সকল শহীদদের, যাদের প্রতি এখন পর্যন্ত জাস্টিস করতে পারেনি, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। সেই শহীদ পরিবার, প্রায় কয়েক হাজার শহীদ পরিবারের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেনি। তো কেমন থাকবো বলেন? সেই রকমই আছি আমি। পিআর এবং গণভোটের, পিআরের কথা না হয় বাদই দিলাম, সেটা একটা মত পার্থক্য একটু থাকবে, এটা থাকাটাই গণতন্ত্রের একটা সৌন্দর্য। কেউ বলবে যে এটা এখন দরকার নাই, আবার কেউ বলবে না পৃথিবীর অনেক দেশে আছে, 80-90টা দেশে যদি থাকে, আমাদের দেশে থাকলে ক্ষতি কি? এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া। একেবারে ভেহিমেন্টলি আপনি একজন আরেকজনের মতকে আপনি একেবারে শোয়ায় দিতে পারেন না। প্রত্যেকেই প্রত্যেকের মতামতকে শ্রদ্ধা রেখে আলোচনার টেবিলে বসে সেটাকে সমাধান করতে হবে। ঘোদুরে যদি বসে থাকি তাহলে কিন্তু সেটা গণতান্ত্রিক পন্থা হলো না। এই সম্মানবোধটা নাই আমাদের মধ্যে, আমরা সেই সম্মানটা করতে পারি না, পারস্পরিক সম্মানবোধটাকে। হ্যাঁ, গণভোট, কেউ বলছেন যে ইলেকশনের দিন হবে। ইলেকশনের দিন হলে এরকম একটা, আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনি দুইটা মেজর মেনু কিন্তু একটা প্লেটে একসাথে খাইতে পারবেন না। পারবেন? আপনি একটা প্লেটে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি রাখলেন, আবার ভাতও রাখলেন, ডালও রাখলেন, দুইটাই কিন্তু একটা মেজর মেনু। দুইটা কি একসাথে খাওয়া যাবে রে ভাই? আর খাইলেও আপনার পেটে হজম হবে এটা? আপনি কোনটাতে মনোযোগ দিবেন? আগে কি এটা খাবেন না এটা খাবেন? এটা নিয়ে টানাটানি হবে, গুরুত্ব হারা যাবে। সুতরাং আমি ব্যক্তিগত, আমি কিন্তু পলিটিশিয়ান হিসেবে বলছি না, এই দেশের নাগরিক হিসাবে এবং জুলাই আন্দোলনের অন্যতম একজন স্টেক হোল্ডার হিসেবে আমি বলছি যে এটা একদিনে হলে আসলে এটার উপর জাস্টিস করা যাবে না। মানুষ, পলিটিশিয়ানরা পাগল প্রায় হয়ে যাবে নিজেকে পাশ করানোর জন্য। তারা জুলাই সনদের কথা ভুলেই যাবে, মাইকিং করবে, ফাটাফাটি হবে, প্রচারণা হবে। আপনি কোথায় জুলাই সনদ? এটা একদম এই নির্বাচনের তোড়ে সম্পূর্ণরূপে হারিয়ে যাবে। আর বাংলাদেশের নির্বাচন কেমন হয়তো জানেনি, যারা সন্ত্রাসী পলিটিশিয়ান এবার ইলেকশনে দাঁড়াবে
এখনই শত শত না হাজার কোটি টাকা খরচ করারও পলিটিশিয়ান আছে কিন্তু বাংলাদেশে, অবৈধভাবে অর্থ উপার্জনকারীরা। তারা জুলাই সনদকে পদদলিত করবে ইলেকশনের সময় নিজেরা পাশ করার জন্য, ওই যে তাদের অবৈধ সম্পদকে বৈধতা ধারণের জন্য। বুঝতে পেরেছেন? সুতরাং আমার মনে হয় জুলাই সনদের স্পিরিটকে ধরে রাখতে হলে সেখানে আপনি দু একটার সাথে আপনি মিল না হতে পারে, আপনার মতের মিল, কিন্তু সেটাকে অবজ্ঞা করার কিছু নাই। এটা কি দেশের বিরুদ্ধে গেছে, এটা কি দেশের স্বার্থের বিরুদ্ধে গেছে, তখন আপনি কথা বলতে পারেন। আপনার ক্ষমতায় যাওয়ার স্বার্থের বিরুদ্ধে গেলে এক কথা, কিন্তু দেশের স্বার্থের বিরুদ্ধে গেলে আরেকটা কথা। যদি আপনি মনে করেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে অবশ্যই আপনাকে সেটাকে সম্মান করতে হবে। তাহলে আপনি এই দেশটাকে একটা শান্তির পথে নিয়ে যেতে পারবেন, সাংঘর্ষিক নয়। আর এই সুযোগটা গ্রহণ করবে আমাদের চিরশত্রু ভারত। এই ভারত সেই সম্পর্কটা, সেই সময়টা খুঁজতেছে, পানি ঘোলা হবে আর তারা বসে ফেলবে। বুঝতে পেরেছেন? তো সুতরাং এগুলো নিয়ে অনতিবিলম্বে নির্বাচনের আগেই এটা নিয়ে আপনার শেষ করতে হবে ডক্টর ইউনূসের মাধ্যমে। উনি হলেন আমাদের অভিভাবক, গার্ডিয়ান, পুরো জাতির গার্ডিয়ান তো, নাকি? এটাও স্বীকার করা যাবে না তো? সবাই তো আপনারা গেছেন তার কাছে, 40টা 50টা যতগুলো পলিটিক্যাল পার্টি আছে তাকে আস্থা রেখে তো অ্যাকসেপ্ট। আওয়ামী লীগ তো সেটা আওয়ামী লীগের তাদের দোসরদেরকে আমি এই দেশের সন্তানই মনে করি না আমরা। তারা ভারতের সন্তান, বাংলাদেশে এসে তারা বসবাস করছে, অথবা তারা অ্যাডাপ্টেড হয়েছে ভারতের। ঠিক আছে, আমি এটাই মনে করি। তাদের কথা বাদ। আপনি যদি সত্যিকার অর্থেই সম্মান, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, শহীদদের রক্তকে ভালোবাসেন, তাহলে কিন্তু আপনি এটা নিয়ে বেশি মতবিরোধ করা এটা খুব ভালো একটা লক্ষণ নয়।